নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি নতুন কোশ্চেন অ্যান্সারের ভিডিও নিয়ে। এই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলি JEPBN এর এন্ট্রান্স এক্সাম অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের এন্ট্রান্স এক্সাম, WBHRB CBT এক্সাম এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট কোশ্চেন, মোস্ট কমন কজ অফ ডেথ ইন GBS or Guillain-Barre syndrome is option A muscle weakness, option B renal failure, option C hemorrhage, option D respiratory failure। GBS এর ক্ষেত্রে বা Guillain-Barre সিন্ড্রোমের ক্ষেত্রে এর মধ্যে কি কারণে মেনলি ডেথ হয়ে থাকে? মোস্ট কমন কজ কোনটি এর মধ্যে GBS এর ক্ষেত্রে ডেথের? অ্যান্সার অপশন ডি রেসপিরেটরি ফেলিওর। Guillain-Barre সিন্ড্রোম অর GBS কি? এক ধরনের অ্যাকোয়ার্ড ডিসঅর্ডার অফ দ্য পেরিফেরাল নার্ভ। মেনলি এটাকে কি বলা হয়? অটো ইমিউন পলিরেডিকিউলো নিউরোপ্যাথিও বলা হয়ে থাকে। মেনলি এর বেশ কিছু সাইন সিমটম রয়েছে, যেমন প্রোগ্রেসিভ, সিমেট্রিক্যাল, ইউজুয়ালি অ্যাসেন্ডিং উইকনেস দেখা যায়। মানে অ্যাসেন্ডিং উইকনেস মানে পা থেকে ওপরের দিকে উইকনেসটা দেখা যায় এবং যে রিফ্লেক্সগুলো থাকে সেগুলো ডিমিনিশ হয়ে যায় বা অ্যাবসেন্ট হতে পারে রিফ্লেক্সগুলোর। এবং ইনফেন্ট এবং চিলড্রেনদের ক্ষেত্রে অ্যাকিউট এবং সাব অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিসের একটি মোস্ট ফ্রিকুয়েন্ট কারণ হচ্ছে এই GBS। GBSের ক্ষেত্রে কি দেখা যায়? অটোইমিউন অ্যাটাক হয় কোথায় হয়? পেরিফেরাল নার্ভের যে মাইলিন শীথ রয়েছে সেখানে কি হয়? অ্যাকিউট এবং র্যাপিড সেগমেন্টাল ডিমাইলিনেশন দেখা যায়। মানে যে আমাদের যে নিউরন রয়েছে, আমাদের যে নার্ভ রয়েছে, তো সে নার্ভের মধ্যে একটা প্রোটেক্টিং লেয়ার থাকে যেটাকে মাইলিন শীথ বলা হয়। সেই মাইলিন শীথটা যখন ডিমাইলিনেশন হচ্ছে, মানে রেস্টই হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, তখন এই যে কন্ডিশনটা অ্যারাইজ করছে। মেনলি কোথায় হয় না? পেরিফেরাল যে নার্ভগুলো রয়েছে এবং কিছু ক্রেনিয়াল নার্ভের যে মাইলিন শীথ রয়েছে সেটাই ডেস্ট্রয় হয়ে যায়, ডিমাইলিনেশন হয়, যার ফলে এক ধরনের কি দেখা যায়? অ্যাকিউট মানে একটা অ্যাসেন্ডিং উইকনেস প্রডিউস হয়। তার পাশাপাশি ডিসকাইনেসিয়া দেখা যায়, ইনএবিলিটি টু এক্সিকিউট ভলেন্টারি মুভমেন্ট এবং হাইপোরিফ্লেক্সিয়া হতে পারে। প্যারেস্থেসিয়া দেখা যায়, মানে একটা সেন্সেশন হবে নামনেস, টিংলিং, যেটা পিন নিডল সেন্সেশন দেখা যায়। এবং এই যে GBS বা Guillain-Barre সিন্ড্রোম, এটা ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু অর্গানিজম দায়ী রয়েছে, যেমন ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি রয়েছে, সাইটোমেগালো ভাইরাস, এপস্টেইন-বার ভাইরাস, মাইকোপ্লাজমা নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এবং HIV। এই সমস্ত অর্গানিজম দায়ী রয়েছে। এর পাশাপাশি এই GBS এর ক্ষেত্রে ডেথ দেখা যায় 3% to 10% কেসেসের ক্ষেত্রে। এবং মেন কিসের জন্য মানে ডেথটা অ্যারাইজ হয়? রেসপিরেটরি ফেলিওরের জন্য, অটোনমিক ডিসফাংশনের জন্য, সেপসিস, পালমোনারি এম্বোলিজম, এই সমস্ত কারণে GBS এর ক্ষেত্রে ডেথ বা মর্টালিটি দেখা যায়। তো যেটা আমাদের কোশ্চেনে ছিল, রেসপিরেটরি ফেলিওরের কারণে মেনলি মোস্ট কমন এটা হচ্ছে কজ GBS এর ক্ষেত্রে ডেথের। এবং এক্ষেত্রে একটা পসিবিলিটি রয়েছে GBS এর ক্ষেত্রে র্যাপিড প্রোগ্রেশনের এবং নিউরোমাস্কুলার রেসপিরেটরি ফেলিওরের। এই জন্য GBS এর ক্ষেত্রে ইমিডিয়েট অ্যাসেসমেন্ট করতে হবে, মাসেল স্ট্রেংথ এবং রেসপিরেটরি ফাংশন, এবং সেই মতো মেজার নিতে হবে। নেক্সট কোশ্চেন, ইন MMSC মানে মিনি মেন্টাল স্টেটাস এক্সামিনেশন স্কোর 25 ইন্ডিকেট অপশন এ নর্মাল কগনিশন, অপশন বি মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, অপশন সি মডারেট কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, অপশন ডি সিভিয়ার কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। এখানে বলা রয়েছে যে মিনি মেন্টাল স্টেটাস এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা যদি স্কোর 25 পাই তাহলে এটা ইন্টারপ্রিটেশন কী হবে? অ্যান্সার, মিনি মেন্টাল স্টেটাস এক্সামিনেশনের ক্ষেত্রে স্কোর যদি 25 হয় এটা ইন্ডিকেট করছে অ্যান্সার অপশনে নর্মাল কগনিশন। চলুন দেখে নেওয়া যাক। মিনি মেন্টাল স্টেটাস এক্সামিনেশন এক ধরনের কগনিটিভ টেস্ট। এটা মেনলি ইউজ করা হয় স্ক্রিন করার জন্য প্রেজেন্স অফ কোনো কগনিটিভ ইম্পেয়ারমেন্ট রয়েছে কি না। এর বেশ কিছু কম্পোনেন্ট রয়েছে। কি কি দেখা হয়? ওরিয়েন্টেশন, যে পার্সনের আমরা মিনি মেন্টাল স্টেটাস এক্সামিনেশন করব তার ওরিয়েন্টেশন দেখব, রেজিস্ট্রেশন, অ্যাটেনশন, ক্যালকুলেশন, রিকল এবং ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে কম্পোনেন্ট। এবং এখানে ইন্টারপ্রিটেশন দেওয়া রয়েছে 24 থেকে 30 হচ্ছে নর্মাল রেঞ্জ, 20 থেকে 23 মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, 10 থেকে 19 মডারেট কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, 0 to 9 severe cognitive impairment. Question number 3. Which of the following is triad sign of death in trauma patient? Option A shock, acidosis and hypoxia. Option B hypothermia, alkalosis and shock. Option C hypothermia, acidosis and coagulopathy. Option D shock, hemorrhage and hypoxia. ট্রমা পেশেন্টদের ক্ষেত্রে এর মধ্যে কোনটি ট্রায়াড সাইন অফ ডেথ? অ্যান্সার অপশন সি হাইপোথার্মিয়া, অ্যাসিডোসিস অ্যান্ড কোয়াগুলোপ্যাথি। ট্রমা পেশেন্টদের ক্ষেত্রে ট্রমা ট্রায়াড অফ ডেথ মানে বেশ কিছু সিমটমস রয়েছে, মেনলি 3টে সাইন অ্যান্ড সিমটম রয়েছে, যেটা হচ্ছে ট্রমা ট্রায়াড অফ ডেথ বলা হয়, যেটা হচ্ছে কোয়াগুলোপ্যাথি,
আর হাইপোথার্মিয়া এবং অ্যাসিডোসিস। Question number 4. A baby with symptoms of choking and coughing while feeding and cyanosis occur. Identify the condition. Option A pyloric stenosis, option B jaundice, option C tracheoesophageal fistula, option D intussusception. এখানে বলা রয়েছে যে একজন বেবির বেশ কিছু সিমটমস দেখা যাচ্ছে যখন বেবি ফিড করছে তখন চোকিং, কাফিং এবং সাইনোসিস ডেভেলপ করছে। এই কন্ডিশনটিকে কি বলা যেতে পারে? অ্যান্সার অপশন সি ট্রাকিওইসোফেজিয়াল ফিস্চুলা। বিশেষ করে ট্রাকিওইসোফেজিয়াল ফিস্চুলা বা ইসোফেজিয়াল আর্ট্রেসিয়ার ক্ষেত্রে এই সমস্ত সিমটমসগুলো দেখা যায়। যেমন ইসোফেজিয়াল আর্ট্রেসিয়াতে কি হচ্ছে না, ইসোফেগাস যেটা রয়েছে সেটা যে একটা কন্টিনিউয়াস যে প্যাসেজ ফর্ম করে, মানে ফ্যারিংস থেকে স্টোমাক পর্যন্ত সেই প্যাসেজটা কন্টিনিউ হচ্ছে না। যেমন এখানে ইমেজটি রয়েছে, এই যে এটা তো কন্টিনিউশন হবে, এটা আমাদের ইসোফেগাস গিয়ে কোথায়, স্টোমাক হয়ে, মানে এই যে আমাদের এটা যে কন্টিনিউশন সেটাই যখন এখানে হচ্ছে না, কন্টিনিউশন যখন হচ্ছে না তখন কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইসোফেজিয়াল আর্ট্রেসিয়া। এবং এটা কখন হয় না, এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় এই যে প্যাসেজটা কন্টিনিউ হচ্ছে না। এবং এর সঙ্গে কি দেখা যায়, ট্রাকিওইসোফেজিয়াল ফিস্চুলা দেখা যায়। ফিস্চুলা মানেই আমরা কি জানি, অ্যাবনর্মাল একটা কানেকশন হবে, এবং সেটা যেহেতু ট্রাকিওইসোফেজিয়াল ফিস্চুলা মানে কার মধ্যেই অ্যাবনর্মাল কানেকশন হবে, ট্রাকিয়ার সঙ্গে ইসোফেগাসের, কিন্তু এর মধ্যে তো যে যার একটা টিউব আলাদা রয়েছে, কিন্তু এক্ষেত্রে যখন ট্রাকিয়া এবং ইসোফেগাসের মধ্যে একটা অ্যাবনর্মাল কানেকশন হচ্ছে তখন তাকে বলা হচ্ছে টিইএফ বা ট্রাকিওইসোফেজিয়াল ফিস্চুলা। এবং এটা সাধারণত প্রিম্যাচিওর এবং লো বার্থ ইনফ্যান্টদের মধ্যে দেখা যায়, এবং যদি মায়ের যদি পলিহাইড্রোঅ্যামনিয়াস থাকে সেক্ষেত্রে দেখা যেতে পারে। এর বেশ কিছু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন রয়েছে, যেমন কি দেখা যায় না, বেবি বার্থের পরে বেবি কি দেখা যাবে, এক্সেসিভ স্যালাইভেশন হবে, মানে ব্লোয়িং বাবল হবে, কনস্ট্যান্ট রুলিং হবে, লার্জ অ্যামাউন্ট অফ সিক্রেশন নাক এবং নাক থেকে আসবে, এবং কাফিং, গ্যাগিং, চোকিং, সাইনোসিস এগুলো ডেভেলপ করবে। তো এক্ষেত্রে মানে যখন বেবি অন দ্য ভেরি ফার্স্ট ফিড আফটার ফার্স্ট অর সেকেন্ড সোয়ালো, দ্য ইনফ্যান্ট কী করবে, কাফ, চোখ এবং ফ্লুইড রিটার্ন হবে থ্রু দ্য নোজ অ্যান্ড মাউথ। এই সমস্ত সিমটমসগুলো দেখা যাবে, এবং ইনফ্যান্ট স্ট্রাগল করবে ব্রিদের জন্য এবং সাইনোসিস ডেভেলপ করবে। এর পাশাপাশি অনলি অ্যাবডোমিনাল ডিস্টেনশন অ্যান্ড পুয়ার ফিডিং মে ফাউন্ড ইন সাম ইনফ্যান্ট। এইগুলো হচ্ছে সাইন সিমটম ইসোফেজিয়াল আর্ট্রেসিয়া উইথ ট্রাকিওইসোফেজিয়াল ফিস্চুলা। এখানে সেই ইমেজ দেওয়া রয়েছে। এই ক্ষেত্রে এখানে কি হচ্ছে, শুধুমাত্র এখানে কি রয়েছে, ইসোফেজিয়াল আর্ট্রেসিয়া রয়েছে। এখানে টাইপগুলো দেওয়া রয়েছে। এখানে যেটা ফার্স্ট রয়েছে সেটা হচ্ছে ইসোফেজিয়াল আর্ট্রেসিয়া রয়েছে, এবং এখানে কি রয়েছে, ইসোফেজিয়াল তো আর্ট্রেসিয়া রয়েছে, তার পাশাপাশি কি রয়েছে, এখানে ইসোফেগাস এবং ট্রাকিয়ার মধ্যে একটা ফিস্চুলা রয়েছে। সেটা কোথায় রয়েছে না, আপারে রয়েছে, আপার পার্টে। নেক্সট এটা রয়েছে কি, এখানে ইসোফেজিয়াল তো আর্ট্রেসিয়া রয়েছে, তার পাশাপাশি এখানে যে ফিস্চুলাটা ফর্ম করেছে সেটা লোয়ার পোর্শনে রয়েছে। এটাই হচ্ছে মোস্ট কমন দেখা যায়, প্রায় 80 থেকে 90%। ইসোফেজিয়াল আর্ট্রেসিয়া উইথ লোয়ার ট্রাকিওইসোফেজিয়াল ফিস্চুলা, এরকম 5টি মতো টাইপ রয়েছে। কোশ্চেন নাম্বার 5. The back valve marks is contraindicated in which of the following condition? Option A asthma, option B diaphragmatic hernia, option C pulmonary edema, option D none of the above. ব্যাক ভালভ মার্কসের কথা বলা হয়েছে, মানে BVM যেটা ব্যাক ভালভ মার্কস ভেন্টিলেশনের কথা বলা হয়েছে। এটা এক ধরনের ম্যানুয়াল রিসাসিটেশন টেকনিক। এর মাধ্যমে কি করা হয়, পজিটিভ প্রেশার ভেন্টিলেশন বা PPV যেটা প্রোভাইড করা হচ্ছে পেশেন্টকে যখন ইনঅ্যাডিকুয়েট বা ব্রিদিংটা অ্যাবসেন্ট থাকছে। এর বেশ কিছু ইন্ডিকেশন রয়েছে এই ব্যাক মার্কস যেটা রয়েছে ব্যাক ভালভ মার্কস ভেন্টিলেশনের। যেমন যদি বিশেষ করে ইনফ্যান্ট যদি অ্যাপনিক হয়, যদি পেডিয়াট্রিকের বলা হয় তাহলে ইনফ্যান্ট যদি অ্যাপনিক হয়, বা যদি গ্যাসপিং কন্ডিশনে থাকে, এবং হার্ট রেট যদি বিলো 100 বিট পার মিনিট হয় ইনফ্যান্টের ক্ষেত্রে। তো এইগুলো বেশ কিছু ইন্ডিকেশন রয়েছে। তো এখানে জানতে চেয়েছে যেটা মেনলি কন্ট্রা ইন্ডিকেশন কী রয়েছে, কোন ক্ষেত্রে আমরা এই ব্যাক ভালভ মার্কস ভেন্টিলেশন প্রোভাইড করতে পারবো না। অ্যান্সার অপশন বি, ডায়াফ্রাগমেটিক যদি হার্নিয়া থাকে সেক্ষেত্রে আমরা প্রোভাইড করতে পারবো না। যেমন ব্যাক অ্যান্ড মার্কস ভেন্টিলেশন বা ব্যাক ভালভ মার্কস ভেন্টিলেশন যেটা প্রোভাইড করা হয় কিসের জন্য না, এক ধরনের এটা ম্যানুয়াল রিসাসিটেশন টেকনিক যেটা পজিটিভ প্রেশার ভেন্টিলেশন প্রোভাইড করছে। এখানে একটি সেলফ ইনফ্লেটিং ব্যাক
যেটা ব্যবহার করা হয় তার মাধ্যমে প্রোভাইড করা হচ্ছে। এই ক্ষেত্রে যদি ইনফেন্ট যদি স্টিল অ্যাপনিক থাকে বা গ্যাসপিং থাকে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব, মানে এই যে টেকনিকটা আমরা ইউজ করব। এবং এর পাশাপাশি যদি হার্ট রেট বিলো 100 বিট পার মিনিট হয় সেক্ষেত্রে আমরা ব্যাক অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন সেটা আমরা এই যে টেকনিক এটা আমরা ইউজ করব। কিন্তু এর কন্ট্রাইন্ডিকেশন মেন যেটা রয়েছে সেটা হচ্ছে যদি ডায়াফ্রাগমেটিক যদি হার্নিয়া থাকে, ডায়াফ্রাগমেটিক হার্নিয়া থাকলে কিন্তু ব্যাক অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন এই যে ম্যানুয়াল রিসাসিটেশন টেকনিক আমরা ইউজ করতে পারবো না। কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ মেজর ক্রাইটেরিয়া অফ রিউম্যাটিক ফিভার? অপশান এ আর্থেলজিয়া, অপশান বি কার্ডাইটিস, অপশান সি কোরিয়া, অপশান ডি পলিআর্থ্রাইটিস। এর মধ্যে কোনটি রিউম্যাটিক ফিভারের মেজর ক্রাইটেরিয়া নয়? রিউম্যাটিক ফিভারের বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, মানে ক্লিনিক্যাল বেশ কিছু ফিচার্স অনুযায়ী সেটা আমরা বলতে পারবো যে রিউম্যাটিক ফিভার হয়েছে। তার কিছু মাইনর ক্রাইটেরিয়া রয়েছে, কিছু মেজর ক্রাইটেরিয়া রয়েছে এবং কিছু এসেন্সিয়াল ক্রাইটেরিয়া রয়েছে। তো এর মধ্যে কোনটি মেজর ক্রাইটেরিয়া নয় এই চারটি অপশনের মধ্যে? অ্যান্সার অপশান এ আর্থালজিয়া। আর্থালজিয়া হচ্ছে মাইনর ক্রাইটেরিয়া, বাকি এখানে কার্ডাইটিস, কোরিয়া এবং পলিআর্থ্রাইটিস এই তিনটি হচ্ছে মেজর ক্রাইটেরিয়া। চলুন দেখে নেওয়া যাক। রিউম্যাটিক ফিভার। রিউম্যাটিক ফিভার হচ্ছে এক ধরনের ইমিউনোলজিক্যাল ডিজিজ, যেটা মেনলি কী কারণে হচ্ছে না, গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের কারণে হচ্ছে। এর ফলে কি হার্ট, জয়েন্ট, স্কিন, ব্রেন এইগুলো হচ্ছে মানে ইনভলভ হয় এই রিউম্যাটিক ফিভারের ক্ষেত্রে। এবং এই যে রিউম্যাটিক ফিভার রয়েছে, রিউম্যাটিক ফিভার হচ্ছে মেনলি কি হচ্ছে না, সিস্টেমেটিক ডিজিজ ইনভলভিং দ্য periarteriolar connective tissue can occur after an untreated group A beta hemolytic streptococcal pharyngeal infection। অনেক সময় সোর থ্রোট হয়, ফ্যারিঞ্জিয়াল ইনফেকশন হতে পারে গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কালের দ্বারা। তো সেটা যদি আনট্রিটেড অবস্থায় থাকে তাহলে সেখান থেকে রিউম্যাটিক ফিভার সেটা ডেভেলপ করতে পারে। এবং এক্ষেত্রে মেন কজেটিভ এজেন্ট এটাই গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাল যে ইনফেকশনের কারণেই হচ্ছে। এবং এই ক্ষেত্রে কি দেখা যায়, বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে ক্লিনিক্যাল ফিচার্স অনুযায়ী। যেমন এখানে মডিফাইড জোনস ক্রাইটেরিয়া রয়েছে রিউম্যাটিক যে ফিভার রয়েছে, অ্যাকিউট রিউম্যাটিক ফিভার ডায়াগনোসিসের জন্য। এখানে বলা হচ্ছে যে এভিডেন্স অফ রিসেন্ট স্ট্রেপ্টোকক্কাল যদি ইনফেকশন থাকে এবং দুটো যদি মেজর ক্রাইটেরিয়া অর 1 মেজর অ্যান্ড 2 মাইনর ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে আমরা তখন বলতে পারবো সেটাকে অ্যাকিউট রিউম্যাটিক ফিভার। যেমন কিছু মেজর ক্রাইটেরিয়া রয়েছে এখানে কি পলিআর্থ্রাইটিস রয়েছে। পলিআর্থ্রাইটিস মানে আমরা বুঝতেই পারছি যে এখানে মেনলি টিপিক্যালি এফেক্ট করবে নি, অ্যাঙ্কেল, এলবো, রিস্ট এই সমস্ত জয়েন্টগুলোকে, এবং জয়েন্টগুলো পেনফুল হবে এবং সেখানে ইনফ্লামেশন ডেভেলপ করবে পলিআর্থ্রাইটিসের ক্ষেত্রে। এর পাশাপাশি কার্ডাইটিস মানে আমরা বুঝতে পারছি হার্টের যে কার্ডিয়াক যে টিস্যু রয়েছে, পেরিকার্ডিয়াম এবং মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম এই যে লেয়ারগুলো রয়েছে, টিস্যু রয়েছে, লেয়ার অফ টিস্যু, তো সেগুলোতে কি হবে, ইনফ্লামেশন হবে। কোরিয়া মানে এক ধরনের কি দেখা যায় না, এখানে এক ধরনের অ্যাপ্রাপ্ট পারপাসলেস জার্কি আনকোঅর্ডিনেটেড মুভমেন্ট দেখা যাবে, স্পেশালি এফেক্ট করবে হ্যান্ড, ফিট, টাং এবং ফেসকে, এবং এটাকে সিদেনহাম কোরিয়াও বলা হয়। এর পাশাপাশি কি দেখা যায়, এরিথেমা মার্জিনেটাম দেখা যায়, মানে এক ধরনের পিঙ্ক নন প্লুরাইটিক র্যাশ দেখা যায়, কমনলি এফেক্ট করে ট্রাঙ্ক এবং প্রক্সিমাল এক্সট্রিমিটিসে, কিন্তু ফেসে হয় না। এই যে র্যাশটাকে বলা হচ্ছে এরিথেমা মার্জিনেটাম। এর পাশাপাশি সাবকিউটেনিয়াস নোডিউল দেখা যায়, মানে একটা ফর্ম অফ অ্যাসকোপ বডিজ যেটা স্মল হয়, নন টেন্ডার এবং ফার্ম হয়। সেটা কি কারণে হচ্ছে না, কোলাজেন ফাইবার কালেকশন হচ্ছে। কোথায় কোথায় দেখা যায়, ব্যাক অফ দ্য রিস্টে, আউটসাইড এলবো এবং ফ্রন্ট অফ দ্য নিস, এই সমস্ত জায়গায় সাবকিউটেনিয়াস নোডিউল ডেভেলপ করে। এগুলো হচ্ছে মেজর ক্রাইটেরিয়া। এবং এই যে মেজর ক্রাইটেরিয়া মনে রাখার জন্য আমরা ক্যান্সার কথাটি মনে রাখতে পারি। এর মধ্যেই প্রত্যেকটি ক্রাইটেরিয়া রয়েছে মেজর ক্রাইটেরিয়া, যেমন সি ফর কার্ডাইটিস, এ ফর আর্থ্রাইটিস মানে যেটা আমাদের অপশানে ছিল পলিআর্থ্রাইটিস, এখানে রয়েছে পলিআর্থ্রাইটিস, সেটা এ ফর আর্থ্রাইটিস, এন ফর নোডিউল মানে সাবকিউটেনিয়াস নোডিউল, সি ফর কোরিয়া, আর আর ফর হচ্ছে এরিথেমা মার্জিনেটাম। এই দিয়ে আমরা মনে রাখতে পারি। এর পাশাপাশি কিছু মাইনর ক্রাইটেরিয়া রয়েছে। মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে আমাদের যেটা অ্যান্সার হলো আর্থালজিয়া, কারণ এটা মাইনর ক্রাইটেরিয়া। আর্থালজিয়া মানে পেন অন জয়েন্ট মুভমেন্ট উইদাউট এভিডেন্স অফ সোয়েলিং অর হিট। এর পাশাপাশি আরেকটি মাইনর ক্রাইটেরিয়া হচ্ছে ফিভার। এছাড়াও প্রিভিয়াস অ্যাকিউট রিউম্যাটিক ফিভার ও রিউম্যাটিক হার্ট ডিজিজ, লিউকোসাইটোসিস
ফিব্রোসিস, এলিভেটেড এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট বাই ESR, সি রিঅ্যাক্টিভ প্রোটিন এবং প্রোলং পিয়ার ইন্টারভেল অন ইসিজি, এগুলো হচ্ছে মাইনর ক্রাইটেরিয়া। এর পাশাপাশি কিছু এসেন্সিয়াল ক্রাইটেরিয়া রয়েছে বা এভিডেন্স অফ রিসেন্ট স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, যেমন ইনক্রিজ অ্যান্টি স্টেপ্টোলাইসিন ও টাইটার বা ESO টাইটার যদি হয়, অর আদার স্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিবডিজ, পজিটিভ থ্রোট কালচার ফর গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই, পজিটিভ র্যাপিড ডিরেক্ট গ্রুপ এ স্ট্রেপ্ট কার্বোহাইড্রেট অ্যান্টিজেন টেস্ট এবং রিসেন্ট স্কারলেট ফিভার, এগুলো হচ্ছে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া এভিডেন্স অফ রিসেন্ট স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনে। তাহলে আমরা এখানে জানলাম রিউম্যাটিক যে ফিভার রয়েছে তার কিছু মেজর এবং মাইনর ক্রাইটেরিয়া এবং কিছু এসেন্সিয়াল ক্রাইটেরিয়া। এগুলো থেকে কিন্তু অনেক সময় বিভিন্ন নার্সিং এক্সামে কোশ্চেন আসে। কোশ্চেন নাম্বার 7, হোয়াট শুড বি মনিটর্ড ক্লোজলি হোয়েন অ্যাডমিনিস্টারিং ডিগক্সিন? অপশন এ ব্লাড গ্লুকোজ লেভেল, অপশন বি লিভার ফাংশন টেস্ট অর LFT, অপশন সি হিমোগ্লোবিন লেভেল, অপশন ডি পটাশিয়াম লেভেল অ্যান্ড পালস রেট। কোনো পেশেন্ট যদি ডিগক্সিন পাচ্ছেন সেই ক্ষেত্রে ক্লোজলি এর মধ্যে কোন প্যারামিটার আমাদের মনিটর করতে হবে? অ্যান্সার অপশন ডি পটাশিয়াম লেভেল এবং পালস রেট। ডিগক্সিন হচ্ছে এক ধরনের কার্ডিয়াক গ্লাইকোসাইড। ডিগক্সিন কী করে, ডিরেক্টলি কী করছে, স্ট্রেনদেন করছে হার্টবিটকে, যেটা এই ড্রাগের পজিটিভ আইনোট্রপিক এফেক্ট রয়েছে ডিগক্সিনের। এবং এই ক্ষেত্রে এই যে ডিগক্সিনের বেশ কিছু ইন্ডিকেশন রয়েছে, যেমন কোন কোন ক্ষেত্রে এই ডিগক্সিন অ্যাডমিনিস্টার করা হয়, যেমন ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট অফ কনজেস্টিভ হার্ট ফেলিওর, আর্ট্রিয়াল ফিব্রিলেশন, পারক্সিসমাল আর্ট্রিয়াল ট্যাকিকার্ডিয়া ইত্যাদি ক্ষেত্রে এটা অ্যাডমিনিস্টার করা হয়। এবং ডিগক্সিনের ক্ষেত্রে মেনলি বেশ কিছু বেসলাইন ডেটা আমাদের অ্যাসেস করতে হবে, বেশ কিছু অ্যাসেসমেন্ট করতে হয় নার্সিং ম্যানেজমেন্টের মধ্যে। যেমন বিশেষ করে কি করতে হবে, আমাদের পালস রেট চেক করতে হবে পেশেন্টের। পালস রেট যদি 60 বিট পার মিনিট বা তার কম হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ড্রাগটি উইথহোল্ড করতে হবে। এবং চিলড্রেনদের ক্ষেত্রে যদি 70 বিটস পার মিনিট বা তার কম হয় সেক্ষেত্রে উইথহোল্ড করতে হবে ড্রাগটি। বিশেষ করে আমাদের তাহলে পালস রেট আমাদের চেক করতে হবে। এর পাশাপাশি সিরাম পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম লেভেল আমাদের অ্যাসেস করতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোনো পেশেন্ট যদি ডিগক্সিন পাচ্ছেন। এবং এখানে বেশ কিছু ডিগক্সিন টক্সিসিটির বেশ কিছু সাইন সিমটম দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, which of the following is the main responsibility of a nurse during sign out phase after surgery? Option A, ensure the patient is transferred to the recovery room. Option B, confirm all surgical instruments are correct in count. Option C, prepare the patient for discharge. Option D, administer pain medication. এখানে বলা রয়েছে যে সার্জারি হয়ে যাওয়ার পরে এখানে মেন রেসপন্সিবিলিটি এর মধ্যে কোনটি রয়েছে একজন নার্সিং পার্সোনেলের সাইন আউট ফেজে। আমরা জানি হুর সার্জিক্যাল যে একটা সেফটি চেকলিস্ট রয়েছে তার মধ্যে 3টি ফেজ রয়েছে, সেই 3টি ফেজের মধ্যে একটি হচ্ছে সাইন আউট ফেজ। তো এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট মেন রেসপন্সিবিলিটি একজন নার্সের কি রয়েছে? অ্যান্সার অপশন বি, কনফার্ম অল সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আর কারেক্ট ইন কাউন্ট, মানে যত সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো ইউজ হয়েছে সার্জারির সময় সেগুলো যেন কারেক্ট থাকে কাউন্টে। এটা হচ্ছে একটা মেন রেসপন্সিবিলিটি সাইন আউট ফেজে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হুর সার্জিক্যাল সেফটি চেকলিস্ট রয়েছে যার 3টি ফেজ রয়েছে, সাইন ইন, টাইম আউট এবং সাইন আউট, এই 3টি ফেজ রয়েছে। সাইন ইন ফেজ এটা কখন না, বিফোর ইন্ডাকশন অফ অ্যানাস্থেসিয়া। অ্যানাস্থেসিয়া দেওয়ার আগে নার্সের বেশ কিছু ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি রয়েছে যেগুলো চেক করতে হবে। এর পাশাপাশি টাইম আউট ফেজ রয়েছে বিফোর স্কিন ইনসিজন। স্কিন ইনসিজন করার আগে যে ফেজটি রয়েছে, মানে এই ফেজটিকে বলা হচ্ছে টাইম আউট ফেজ। স্কিন ইনসিজন দেওয়ার আগে বেশ কিছু নার্সের রেসপন্সিবিলিটি রয়েছে যেগুলো চেক করে নিতে হবে। এর পাশাপাশি বিফোর পেশেন্ট লিভস অপারেটিং রুম, পেশেন্ট ওটি রুম থেকে যাওয়ার আগে যে ফেজটি রয়েছে সেটা হচ্ছে সাইন আউট ফেজ। এই ফেজে নার্সের বেশ কিছু ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি রয়েছে এখানে, যেমন আমাদের একটি অপশনে ছিল যেটা আমাদের অ্যান্সার হলো যে পেশেন্ট অপারেটিং রুম যেটা রয়েছে সেটা লিভ করার আগে আমাদের অপশনে ছিল যে ইনস্ট্রুমেন্ট যা রয়েছে সেগুলো কারেক্ট আর কাউন্ট, এবং স্পঞ্জ, ইনস্ট্রুমেন্ট, নিডিল বা আদার্স যেগুলো ইউজ করা হচ্ছে ওটির সময় সেগুলো কাউন্টে ঠিকঠাক রয়েছে কিনা সেটা আমাদের এনশিওর করতে হবে। এটা হচ্ছে সাইন আউট ফেজ। এই ফেজে নার্সের এই রকম বেশ কিছু রেসপন্সিবিলিটি রয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ মেডিকেশন শুড নট বি ডাইলুটেড উইথ ডেক্সট্রোজ? অপশন এ ফেনিডোয়েন, অপশন বি ডোবুটামাইন, অপশন সি পটাশিয়াম ক্লোরাইড, অপশন ডি ইনসুলিন। এর মধ্যে কোন ড্রাগটি ডেক্সট্রোজে ডাইলুট করা হয় না ডেক্সট্রোজ দিয়ে? অ্যান্সার অপশন এ ফেনিডোয়েন। ফেনিডোয়েন
ডাইলুট করা হয় না ডেক্সট্রোজ দিয়ে, কারণ যদি ডেক্সট্রোজের সঙ্গে যদি ডাইলুট করা হয় তাহলে কি হবে, এক্ষেত্রে প্রেসিপিটেট করবে এবং এটা হচ্ছে ডেক্সট্রোজের সঙ্গে ডাইলুট করা হয় না, কারণ ডাইলুট করলে প্রেসিপিটেট হবে এবং সেটা পেশেন্টকে অ্যাডমিনিস্টার করা যাবে না। তো এই ক্ষেত্রে ফেনিটোয়েনটা হচ্ছে ডাইলুট করা যায় না, বাকি ডোবুটামাইন, পটাশিয়াম ক্লোরাইড, ইনসুলিন এগুলো ডেক্সট্রোজের সঙ্গে ডাইলুট করা যেতে পারে। আর ফেনিটোয়েন শুধুমাত্র নর্মাল সেলাইনে ডাইলুট করা হয়। এবং এই যে ফেনিটোয়েন রয়েছে, ফেনিটোয়েন হচ্ছে এটা অ্যান্টি এপিলেকটিভ বা অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ বলা হয়। এই ড্রাগ বিভিন্ন বেশ কিছু ইন্ডিকেশন রয়েছে, বেশ কিছু কন্ডিশনে অ্যাডমিনিস্টার করা হয় ফেনিটোয়েন, যেমন জেনারেলাইজড টনিক ক্লনিক সিজারের ক্ষেত্রে, ফোকাল বা পার্সিয়াল সিজারের ক্ষেত্রে অ্যাডমিনিস্টার করা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 10. According to rules of 9 in Barn assessment for adult, what percentage of total body surface area is assigned to the head and neck? Option A 4.5%, option B 9%, option C 18%, option D 1%. এখানে বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু রুলস অফ 9 অনুযায়ী অ্যাডাল্টের ক্ষেত্রে যদি হেড এবং নেক যদি বার্ন হয় তাহলে টোটাল বডি সারফেস এরিয়া কতটা বার্ন হচ্ছে সেটা পার্সেন্টেজে এর মধ্যে কোনটা হবে? অ্যান্সার, হেড অ্যান্ড নেক যদি বার্ন হয় তাহলে পার্সেন্ট হচ্ছে 9% বার্ন হয়েছে, টোটাল বডি সারফেস এরিয়া যেটা বার্ন হয়েছে 9%। বার্নের ক্ষেত্রে এখানে দুটি ইমেজ দেওয়া রয়েছে, অ্যান্টেরিয়র এবং পস্টেরিয়র সাইড দেওয়া রয়েছে এখানে। যেমন হেড আর নেক, হেড নেক পুরো যখন কমপ্লিট বার্ন হচ্ছে সেটা টোটাল কত হচ্ছে, 9% বার্ন হচ্ছে, যেটা আমাদের কোশ্চেনে ছিল। এছাড়াও এখানে ডিটেলসে দেওয়া রয়েছে টোটাল বার্নের পার্সেন্টেজগুলো। নেক্সট কোশ্চেন, question number 11. The furosemide injection is administered to a patient for which of the following action? Option A, a loop diuretic to prevent excessive fluid volume. Option B, act as an antibiotic. Option C, prevent diarrhea. Option D, it is thiazide diuretic. এখানে ফিউরোসামাইডের কথা বলা রয়েছে, একজন পেশেন্টকে এটা অ্যাডমিনিস্টার করা হচ্ছে। এটা অ্যাডমিনিস্টার করার ফলে সেই ড্রাগের মোড অফ অ্যাকশন কি হতে পারে? অ্যান্সার, অপশন এ, ফিউরোসামাইড মানে হচ্ছে ল্যাসিক্স, ইঞ্জেকশন ল্যাসিক্স হচ্ছে একটি লুপ ডাইউরেটিক, মেনলি কি করে না প্রিভেন্ট করে এক্সেসিভ ফ্লুইড ভলিউম। যেমন ফিউরোসামাইড মানে হচ্ছে ইঞ্জেকশন ল্যাসিক্স, অ্যান্টি হাইপারটেনসিভ এবং লুপ ডাইউরেটিক, মানে এর কি এফেক্ট রয়েছে, ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে এবং লুপ ডাইউরেটিক হিসেবে কাজ করে। ডাইউরেসিস থেকে ডাইউরেটিক কথাটা মানে বোঝা যাচ্ছে, ডাইউরেসিস মানে হচ্ছে ইউরিন প্রোডাকশন, তাহলে ডাইউরেটিক মানে কি না ইউরিন প্রোডাকশন করবে, ডাইউরেসিস করে কি করবে, যেটা ফ্লুইড ভলিউম যাতে এক্সেস না হয় সেটা প্রিভেন্ট করছে। যেমন কি করে, কিভাবে প্রিভেন্ট করছে না, আমাদের যে কিডনির মধ্যে নেফ্রন রয়েছে, নেফ্রনের একটি পার্ট হচ্ছে লুপ অফ হেনলি, সেই লুপ অফ হেনলিতে যাতে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়ামের অ্যাক্টিভ রিঅ্যাবজর্পশন যাতে না হয় সেটাই ইনহিবিট করছে। ইনহিবিট করার ফলে রিঅ্যাবজর্পশন যদি না হয় তাহলে সেটা শরীরে থাকছে না, শরীর থেকে সেটা বেরিয়ে যাচ্ছে, এটাই মেনলি করছে এই লুপ ডাইউরেটিক হিসেবে ফুরোসামাইড বা ল্যাসিক্স যেটা রয়েছে ইঞ্জেকশন। এবং এটা মেনলি কি করছে, ওয়াটার এবং ইলেকট্রোলাইটের যে এক্সক্রিয়েশনটাকে সেটাকে বাড়িয়ে দিচ্ছে, এই কারণে এটাকে হাই সেলিং ডাইউরেটিকও বলা হয়। মেনলি প্রডিউসিং করছে ডাইউরেসিস এবং বিপিটাকেও কমাতে সাহায্য করছে। নেক্সট কোশ্চেন নাম্বার 12. In a 35 years old female, USG show 2 mm mass and CA 125 is more than 35 unit per ml. What should be the suspected diagnosis? এখানে বলা রয়েছে যে একজন 35 ইয়ার্স ওল্ড ফিমেলের ক্ষেত্রে ইউএসজিতে দেখা যাচ্ছে যে 2 mm মাস রয়েছে এবং CA 125 এটা কিন্তু বেশি রয়েছে নর্মালের থেকে, মোর দেন 35 ইউনিট পার ml রয়েছে। তো এই ক্ষেত্রে সাসপেক্টেড ডায়াগনোসিস কি হতে পারে? অপশন এ সার্ভাইকাল ক্যান্সার, অপশন বি ওভারিয়ান ক্যান্সার, অপশন সি প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার, অপশন ডি লিভার ক্যান্সার। এখানে মেন যেটা রয়েছে 2 mm মাস রয়েছে, মানে স্পেসিফিক এখানে যে 4টে অপশন রয়েছে সার্ভিক্স, ওভারি, প্যাঙ্ক্রিয়াস বা লিভার যে কোনো একটা জায়গাতে 2 mm মাস রয়েছে এবং CA 125 এটা হচ্ছে একটা টিউমার মার্কার, এটাই হচ্ছে মেন। এখানে CA 125 নর্মালের থেকে বেশি রয়েছে, তাহলে স্পেসিফিক কিছু টিউমার মার্কার রয়েছে স্পেসিফিক ক্যান্সারের ক্ষেত্রে, যেমন এখানে এটার অ্যান্সার হবে অপশন বি ওভারিয়ান ক্যান্সার। তার মানে ওভারিতে 2 mm মাস রয়েছে এবং CA 125 স্পেসিফিক ফর ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে এটা টিউমার মার্কার, তাই এক্ষেত্রে সাসপেক্টেড ডায়াগনোসিস কি হতে পারে, ওভারিয়ান ক্যান্সার।
এখানে বেশ কিছু টিউমার মার্কার রয়েছে এবং অ্যাসোসিয়েটেড ক্যান্সার এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে। এবং এই যে টিউমার মার্কারগুলো রয়েছে এগুলো ক্লিনিক্যালি ইম্পর্টেন্স ডায়াগনোসিসের ক্ষেত্রে, যেমন পিএসএ হচ্ছে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন অ্যাসোসিয়েটেড উইথ প্রোস্টেট ক্যান্সার। CA-125, সিএ মানে হচ্ছে ক্যান্সার অ্যান্টিজেন, CA-125 অ্যাসোসিয়েটেড উইথ ওভারিয়ান ক্যান্সার। সিইএ, এই সিইএ এর ফুল ফর্ম হচ্ছে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, এটা রিলেটেড টু কোলোরেক্টাল ক্যান্সার, প্যাঙ্ক্রিয়েটিক ক্যান্সার, গ্যাস্ট্রিক ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, এটা হচ্ছে এই সমস্ত ক্যান্সারের সঙ্গে অ্যাসোসিয়েটেড। এএফপি মানে হচ্ছে আলফা ফিটোপ্রোটিন, রিলেটেড টু লিভার ক্যান্সার বা বলা যেতে পারে হেপাটোসেলুলার কার্সিনোমা আর টেস্টিকুলার ক্যান্সার, এর পাশাপাশি জার্ম সেল টিউমারের জন্য অ্যাসোসিয়েটেড। এইচসিজি বা বিটা এইচসিজি বা যেটা বিটা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড ক্যান্সার হচ্ছে কোরিওকার্সিনোমা, টেস্টিকুলার জার্ম সেল টিউমার ইত্যাদি। এবং এর পাশাপাশি আরও বেশ কিছু টিউমার মার্কার রয়েছে, যেমন কি রয়েছে না, আমরা এখানে বেশ কিছু অপশন রয়েছে। এর পাশাপাশি ক্যান্সার অ্যান্টিজেন বা CA-19-9, এটা মেনলি রিলেটেড টু প্যাঙ্ক্রিয়েটিক ক্যান্সার এবং বিলিয়ারি ট্র্যাক ক্যান্সার। এছাড়াও রয়েছে CA-15-3, যেটা অ্যাসোসিয়েটেড উইথ ব্রেস্ট ক্যান্সার। এর পাশাপাশি রয়েছে CA-27-29, এটা অ্যাসোসিয়েটেড উইথ ব্রেস্ট ক্যান্সার। এর পাশাপাশি আমরা তো এখানে বেশ কিছু পেলাম এবং আরও বেশ কিছু রয়েছে, যেমন ক্যালসিটোনিন রয়েছে, ক্যালসিটোনিন রিলেটেড টু মেডুলারি থাইরয়েড ক্যান্সার। এছাড়াও রয়েছে থাইরোগ্লোবিউলিন, ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সারের সঙ্গে অ্যাসোসিয়েটেড। এর পাশাপাশি LDH রয়েছে, যেটা হচ্ছে ল্যাকটেড ডিহাইড্রোজিনেজ, যেটা লিম্ফোমা, লিউকেমিয়া, জার্ম সেল টিউমারের জন্য অ্যাসোসিয়েটেড। এছাড়াও রয়েছে NSE মানে হচ্ছে নিউরন স্পেসিফিক এনোলেজ, যেটা স্মল সেল লাং ক্যান্সার এবং নিউরোব্লাস্টোমার সঙ্গে অ্যাসোসিয়েটেড। এরকম বেশ কিছু ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট টিউমার মার্কার রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, সাইন অ্যান্ড সিমটম অফ হাইপারভলেমিয়া ইজ অপশন এ ব্যাডিকার্ডিয়া, হাইপারটেনশন অ্যান্ড ফিভার, অপশন বি ইনক্রিজড বিপি, ট্যাকিপনিয়া অ্যান্ড জুগুলার ভেন ডিস্টেনশন, অপশন সি ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন অ্যান্ড ফিভার, অপশন ডি ট্যাকিকার্ডিয়া, ফিভার অ্যান্ড হিমারেজ। হাইপারভলেমিয়া অর্থাৎ ফ্লুইড ভলিউম যদি নর্মালের থেকে এক্সেস হয়ে যায় সেক্ষেত্রে কি সাইন অ্যান্ড সিমটমস দেখা যায়? অ্যান্সার অপশন বি, ইনক্রিজড ব্লাড প্রেশার, ট্যাকিপনিয়া অর ইনক্রিজ রেসপিরেটরি রেট এবং জুগুলার ভেন ডিস্টেনশন হয়। এখানে হাইপোভলিমিয়া বা ফ্লুইড ভলিউম ডেফিসিট এবং হাইপারভলিমিয়া বা ফ্লুইড ভলিউম এক্সেসের বেশ কিছু কন্ট্রিবিউটিং ফ্যাক্টর এবং এখানে বেশ কিছু সাইন সিমটম এবং ল্যাব ফাইন্ডিংস দেওয়া রয়েছে। যেমন হাইপারভলেমিয়াতে কী সাইন সিমটম দেখা যায় এখানে দেওয়া রয়েছে, যেমন অ্যাকিউট ওয়েট গেন, পেরিফেরাল ইডিমা অ্যান্ড অ্যাসাইটিস, ডিস্টেন্ডেড জুগুলার ভেন বা নেক ভেন যেটা আমাদের অপশনে ছিল, ক্র্যাকেলস, এলিভেটেড সিভিপি, শর্টনেস অফ ব্রিথ বা এসওবি, ইনক্রিজড ব্লাড প্রেশার, বাউন্ডিং পালস এবং কাফ, এর পাশাপাশি ইনক্রিজ রেসপিরেটরি রেট এবং ইনক্রিজ ইউরিন আউটপুট। এগুলো হচ্ছে সাইন সিমটম বেশ কিছু দেখা যায়। এর পাশাপাশি ল্যাব বেশ কিছু ফাইন্ডিংস রয়েছে, যেমন হিমোগ্লোবিন এবং হিমাটোক্রিট লেভেল যেটা কমে যায়, ডিক্রিজ হয় সিরাম অ্যান্ড ইউরিন অসমোলারিটি, ডিক্রিজ ইউরিন সোডিয়াম অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি। এগুলো হচ্ছে ল্যাব ফাইন্ডিংস হাইপারভলেমিয়ার। Question number 14. The nurse caring for a 5-year-old child with a history of Tetralogy of Fallot notes that the child has cleft finger. The findings is indicative of which associated condition? Option A, delay physical growth, option B, destruction of bone marrow, option C, tissue hypoxia, option D, none of the above. একজন 5 years old চাইল্ডে টেট্রালজি অফ ফ্যালোট রয়েছে, সেই ক্ষেত্রে সেই চাইল্ডের মধ্যে দেখা যাচ্ছে যে ক্লাফট ফিঙ্গার রয়েছে। এই ক্লাফট ফিঙ্গারের মানে এই যে ফাইন্ডিংসটা পাওয়া গেছে এটার কারণ কি, মানে এর মধ্যে কোন অ্যাসোসিয়েটেড কন্ডিশনের জন্য ক্লাফট ফিঙ্গার দেখা যায়? অ্যান্সার অপশন সি, টিস্যু হাইপোক্সিয়ার কারণে। এই যে টেট্রালজি অফ ফ্যালোট রয়েছে, এই টেট্রালজি অফ ফ্যালোট হচ্ছে সাইনোটিক হার্ট ডিজিজ। এখানে বেশ কিছু ক্লাসিফিকেশন রয়েছে,
মানে যেটা কনজেনিটাল হার্ট ডিজিজের অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ রয়েছে এবং সাইনোটিক হার্ট ডিজিজ রয়েছে। সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে টেট্রালজি অফ ফ্যালট রয়েছে এবং এই যে টেট্রালজি অফ ফ্যালট, এই টেট্রালজি অফ ফ্যালটের মধ্যে কী কী কন্ডিশন দেখা যায়? পালমোনারি স্টেনোসিস, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ওভাররাইডিং অফ অ্যাওর্টা, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এখান থেকেও অনেক সময় এমসিকিউ আসে যে টেট্রালজি অফ ফ্যালটে কী কী কন্ডিশন দেখা যায়। এবং এই যে টেট্রালজি অফ ফ্যালটে বেশ কিছু সাইন সিমটম দেখা যায়, যেমন সেন্ট্রাল সাইনোসিস, ক্লাবিং, এবং এছাড়াও কি হয় না এক্সারসাইজটা টলারেট করতে পারে না, এক্সারসাইজ ইনটলারেন্স দেখা যায়, গ্রোথ রিটার্ডেশন হতে পারে, ট্যাকিপনিয়া দেখা যায়, সিনকোপ ইত্যাদি বেশ কিছু সাইন সিমটম দেখা যায় টেট্রালজি অফ ফ্যালটে। এবং এর পাশাপাশি যদি চেস্ট এক্সরে করা হয় সেক্ষেত্রে বুট শেপড হার্ট দেখা যায় টেট্রালজি অফ ফ্যালটে। নেক্সট কোশ্চেন নাম্বার 15. Hematochezia means option A nose bleeding, option B blood vomiting, option C coughing up blood, option D passage of fresh bright red blood with stool. Hematochezia মানে হচ্ছে অ্যান্সার অপশন ডি, প্যাসেজ অফ ফ্রেশ ব্রাইট রেড ব্লাড উইথ স্টুল। মানে যদি আপার জিআই ব্লিডিং হয় তাহলে মেলেনা দেখা যায়, আর লোয়ার জিআই যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে হিমাটোচেজিয়া দেখা যায়, মানে ফ্রেশ ব্রাইট রেড ব্লাড দেখা যায় স্টুলে, যেটাকে বলা হচ্ছে হিমাটোচেজিয়া, যেটা লোয়ার জিআই ব্লিডিংয়ের জন্য হয়। আপার জিআই যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে মেলেনা দেখা যায় এবং সেটা ডার্ক টেরি কালার হয়, ডার্ক টেরি স্টুল দেখা যায়। এবং নোজ ব্লিডিংকে আমরা জানি এপিস্টেসিস বলা হয়, ব্লাড ভমিটিং হচ্ছে হিমাটেমেসিস, আর কাফিং আপ ব্লাডকে বলা হয় হিমোপটাইসিস। কোশ্চেন নাম্বার 16. হুইচ ড্রাগ ইজ ইউজড ফর অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার? অপশন এ সেরেনাস, অপশন বি ফ্লুক্সেটিন, অপশন সি লিথিয়াম, অপশন ডি এপটোইন। এর মধ্যে কোন ড্রাগটি ওসিডির ক্ষেত্রে ইউজ করা হয়? অ্যান্সার অপশন বি ফ্লুক্সেটিন। ওসিডি কি? ওসিডিতে আমরা বুঝতেই পারছি দুটো কথা রয়েছে, অবসেশন এবং কম্পালশন, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ওসিডি হচ্ছে এক ধরনের মেন্টাল ডিসঅর্ডার। এক্ষেত্রে কি দেখা যায়? অবসেশন দেখা যায়। অবসেশন মানে একটা রেকারেন্ট এবং পারসিস্টেন্ট একটা থট হবে, একটা মনের মধ্যে বারবার একটা চিন্তা ভাবনা আসবে এবং সেই চিন্তার কারণে কি হবে, সেই পার্সনের মধ্যে অ্যাংজাইটি বা ডিস্ট্রেস হবে। সেই যে রিপিটেড একটা সে এবং পারসিস্টেন্ট যে থট বা চিন্তাভাবনা তার মাথার মধ্যে আসছে, এটা হচ্ছে অবসেশন। এবং তার ফলে সেই পার্সনের মধ্যে অ্যাংজাইটি ডিস্ট্রেস হচ্ছে, সেটাকে রিডিউস করার জন্য তার মধ্যে কিছু কম্পালসিভ অ্যাক্ট দেখা যাচ্ছে, মানে কিছু রিপিটেটিভ কিছু বিহেভিয়ার দেখা যাচ্ছে তার মধ্যে, সেই অ্যাংজাইটি বা সেই ডিস্ট্রেসটাকে রিলিভ করার জন্য সে কিছু অ্যাক্ট করবে, সেটাই হচ্ছে কম্পালশন। তার মানে এখানে যদি এক্সাম্পল হিসেবে বলা যায়, ওসিডির বেশ কিছু টাইপ রয়েছে, যেমন কন্টামিনেশন ওসিডি রয়েছে, চেকিং ওসিডি রয়েছে, সিমেট্রি বা অর্ডারিং ওসিডি রয়েছে, এরকম বেশ কিছু টাইপ রয়েছে ওসিডি। যেমন কন্টামিনেশন ওসিডির ক্ষেত্রে অবসেশনের ক্ষেত্রে কি হচ্ছে না, তিনি মনে করছেন যে ওনার হাতের মধ্যে জীবাণু রয়েছে বা হাতের মধ্যে নোংরা রয়েছে, এই যে তিনি সেটা চিন্তা ভাবনা করছেন, একটা পারসিস্টেন্ট এবং রেকারেন্ট যে থট মানে আসছে, সেটাই হচ্ছে অবসেশন। এবং সেটার কারণে ওনার অ্যাংজাইটি বা ডিস্ট্রেস হচ্ছে, সেটাকে রিডিউস করার জন্য কিছু কম্পালসিভ অ্যাক্ট করছে, রিপিটেটিভ কিছু অ্যাক্ট বা বিহেভিয়ার করছে, যেমন বারবার হ্যান্ড ওয়াশিং করছেন, সেটা হচ্ছে কম্পালশন। এই দুটো মিলে হচ্ছে মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এবং এটা হচ্ছে কন্টামিনেশন ওসিডি। আর চেকিং ওসিডি মানে বারবার মাথার মধ্যে আসছে যে বাড়িতে তিনি তালা না দিয়ে চলে এসেছেন, এই যে বারবার চিন্তাভাবনাটা মাথার মধ্যে আসছে, এটা হচ্ছে অবসেশন। এবং সেই কারণে তিনি বারবার ফিরে গিয়ে বাড়িতে তালা দিয়েছেন কিনা চেক করছেন, এই যে বারবার যে তিনি গিয়ে চেক করছেন, যে কম্পালসিভ একটা তিনি করছেন, রিপিটেড যে বিহেভিয়ার করছেন, সেটা হচ্ছে কম্পালশন। এটা হচ্ছে চেকিং ওসিডি, এটাই হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এক্ষেত্রে দুটো কন্ডিশন দেখা যাচ্ছে, অবসেশন এবং কম্পালশন। এবং এক্ষেত্রে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট হিসেবে সাইকোফার্মাকোলজিতে কি রয়েছে ড্রাগ দেওয়া হয়, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটার বা SSRI দেওয়া হয়। কমনলি প্রেসক্রাইবড কিছু ড্রাগ রয়েছে যেটা ওসিডি সিমটমসগুলোকে রিডিউস করার জন্য, যেমন আমাদের অপশানে ছিল ফ্লুক্সেটিন, এর পাশাপাশি সার্টালাইন, এর পাশাপাশি এখানে ক্লোমিপ্রামাইন এবং বেনজোডায়াজিপাইন অ্যান্টিসাইকোটিক বেশ কিছু গ্রুপের ড্রাগ অ্যাডমিনিস্টার করা হয় ওসিডির ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন নাম্বার 17. The abbreviation AC used in prescription means option A after meal, option B before meal, option C at bedtime, option D 3 times a day. এখানে অ্যাব্রিভিয়েশন AC দেওয়া রয়েছে। AC মানে আমরা জানি অ্যান্সার অপশন বি বিফোর মিল AC, আর আফটার মিল মানে PC।
এসি, আর বেড টাইম মানে আমরা জানি এইচএস, 3 টাইমস আ ডে মানে আমরা জানি টিডিএস। কীভাবে মনে রাখবো? খাওয়ার আগে, এ ফর আগে, খাওয়ার আগে, বিফোর মিল হচ্ছে এসি, আর আফটার মিল মানে খাওয়ার পরে, পি ফর পরে, পিসি মানে হচ্ছে খাওয়ার পরে, এ মানে আগে খাওয়ার আগে, পি মানে পরে খাওয়ার পরে। তাহলে আফটার মিল হচ্ছে পিসি, বিফোর মিল হচ্ছে এসি, বেড টাইম এইচএস, আর 3 টাইমস আ ডে টিডিএস। এরকম বেশ কিছু অ্যাব্রিভিয়েশন রয়েছে। এখানে বিভিন্ন অ্যাব্রিভিয়েশনগুলো দেওয়া রয়েছে। এসি মানে বিফোর মিল, পিসি মানে আফটার মিল, আমাদের অপশানে ছিল টিডিএস, থ্রাইস আ ডে, আর বেড টাইম ছিল এইচএস। কোশ্চেন নাম্বার 18. The nurse assists the doctor during the removal of a chest drain. During the procedure, the nurse instructs the client to perform which action? Option A, jaw thrust maneuver. Option B, Valsalva maneuver. Option C, Heimlich maneuver. Option D, Leopold maneuver. এর মধ্যে কি পারফর্ম করা যেতে পারে চেস্ট ড্রেন যে টিউব রয়েছে সেটা রিমুভালের সময়? একজন ডক্টর যখন চেস্ট ড্রেন টিউব রিমুভ করছেন তখন একজন নার্সিং পার্সোনেল অ্যাসিস্ট করছেন। এই প্রসিডিওরের সময় একজন নার্সিং পার্সোনেল পেশেন্ট বা ক্লায়েন্টকে এর মধ্যে কোন ম্যানুভারটি পারফর্ম করার জন্য ইনস্ট্রাক্ট করবেন? অ্যান্সার অপশন বি, ভালসালভা ম্যানুভার। যখন চেস্ট টিউব রিমুভাল হবে তখন একজন নার্সিং পার্সোনেল পেশেন্ট বা ক্লায়েন্টকে ইনস্ট্রাক্ট করবেন ভালসালভা ম্যানুভার পারফর্ম করার জন্য। নেক্সট কোশ্চেন নাম্বার 19. A patient present with a skin infection caused by Streptococcus pyogenes. The patient's lower leg is infected from the deep dermis to the subcutaneous fat. What is the condition? Option A, cellulitis. Option B, psoriasis. Option C, eczema. Option D, impetigo. এখানে বলা রয়েছে যে একজন পেশেন্টের স্কিন ইনফেকশন হয়েছে, যেটার মেন কারণ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পাইরোজেন্সের জন্য হয়েছে। পেশেন্টের যে লোয়ার লেগ রয়েছে সেটা ইনফেক্টেড হয়েছে ডিপ ডার্মিস থেকে সাবকিউটেনিয়াস ফ্যাট পর্যন্ত, মানে স্কিনের যে লেয়ার রয়েছে সেখানের কথা বলা হয়েছে। ডিপ ডার্মিস থেকে সাবকিউটেনিয়াস ফ্যাট পর্যন্ত পুরো ইনফেকশন হয়েছে লোয়ার লেগে। তো এই ক্ষেত্রে এই কন্ডিশনটিকে কি বলা যেতে পারে? অ্যান্সার অপশান এ, সেলুলাইটিস। কোশ্চেন নাম্বার 20. 1 teaspoonful is equal to option A 5 ml, option B 10 ml, option C 15 ml, option D 20 ml. এখানে 1 টিস্পুনের কথা বলা হয়েছে। 1 teaspoonful ইকুয়াল টু অপশন এ 5 ml। 1 টিস্পুন মানে 5 ml, 1 টেবিল স্পুন মানে হচ্ছে 15 ml। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।